কলকাতার এই রসগোল্লা যদি একবার বানিয়ে খান এর স্বাদ ভুলতে পারবেন না। আমার আজকের রেসিপি হলো কলকাতার বিখ্যাত স্পঞ্জি নলেন গুড়ের রসগোল্লা রেসিপি। আর রসগোল্লা দেখে বুঝতে পেরেছেন কতটা নরম তুলতুলে রসালো। এতটাই নরম তুলতুলে আমি ধরার আগেই ভেঙে যাচ্ছে। মিষ্টির ভেতরটা দেখুন কতটা জালিদার রসে ভরা স্পঞ্জি। আর এভাবে রসগোল্লা বানালে ভেতরটা শক্ত হবে না, ভেঙে যাবে না এবং ভেতরেও রস ঢুকবে। আশা করি অন্য রেসিপির মতোই এই রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। মিষ্টি বানানোর জন্য আমি ছানা কেটে নিয়েছি। আমি এখানে ছানা নিয়েছি 300 গ্রাম। মিষ্টি পারফেক্ট হওয়ার প্রধান কারণ হলো ছানা। ছানা যদি আপনার ভালো না হয় মিষ্টি কখনোই ভালো হবে না, যত কায়দায় আপনি করেন না কেন। একমাত্র ছানার কারণেই কিন্তু মিষ্টি শক্ত হয়। ছানা যদি চড়া করে আপনারা ছানা কাটেন তাহলে মিষ্টি অবশ্যই শক্ত হবে। রসগোল্লা বানানোর ছানাটা কিন্তু একটু নরম করে কাটতে হবে। নরম করে কাটলেই কিন্তু মিষ্টিগুলো নরম তুলতুলে রসালো হবে। আর আমার ছানাটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম ক্রিমের মতো কিন্তু হয়েছে। দেখুন দেখুন আমি হাতের ডলা দিয়ে দেখাচ্ছি। এবার ছানাটা আমি হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে মেখে নেব। মিষ্টির দোকানে কিভাবে ছানার রেসিপি করা হয় আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এবার ছানাটা আমি একদম ক্রিমের মতো করে মেখে নেব। যারা পারফেক্ট মিষ্টি বানাতে চান অবশ্যই মিষ্টির ভিডিওটা পুরো দেখতে হবে। টেনে বা কেটে দেখলে কখনোই মিষ্টি বানানো শিখতে পারবেন না, সে আপনি যার ভিডিওই দেখেন না কেন। মিষ্টি বানানো খুব সহজ কাজও নয়, আবার মিষ্টি বানানো কিন্তু খুব কঠিন কাজও নয়। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ময়দা। আপনাদের কাছে যদি অ্যারারুট থাকে তাহলে আপনারা এখানে 1/2 চা চামচ অ্যারারুট দিয়ে দিতে পারেন। এতে মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। আমার কাছে ছিল না তাই আমি দেইনি। আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। মিষ্টির দোকানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা হয়। আমার ছানাটা পরিমাণে অল্প, বা বেকিং সোডা দিলে আপনারা অনেক সময় মাপে ভুল করেন, এই জন্য মিষ্টিগুলো ভেঙে যায় বা ফেটে যায়। আপনাদের সুবিধার জন্য আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি। আর ছানাটা কিন্তু আমার ক্রিমের মতো মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে নিয়ে মিষ্টির বলগুলো তৈরি করলে সমান হবে, মিষ্টি ছোট বড় হবে না। আমি কিন্তু মিষ্টির টুকরোগুলো খুব বেশি বড় করছি না, কারণ এই মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে মিষ্টিগুলো বানানোর সময়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি এক টুকরো ছানা নিয়ে মিষ্টির বল তৈরি করে নিচ্ছি। আপনারা তো সবাই রসগোল্লা তৈরি করতে পারেন। যে থালায় আমি রসগোল্লাগুলো রাখবো আমি তেল মেখে নিচ্ছি। মিষ্টির দোকানেও কিন্তু এভাবে তেল মেখে নেওয়া হয়, এতে মিষ্টির বলগুলো শিরার মধ্যে ছাড়তে সুবিধা হয়। এবার আমি মিষ্টি বানানোর জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি এখানে 3.5 কাপ চিনি নিয়েছি। 3.5 কাপ চিনির জন্য আমি এখানে 4 কাপ প্লাস হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। আজকে আমি পাতলা শিরাই তৈরি করে দেখাচ্ছি। আবার অতিরিক্ত পাতলা শিরা করলে কিন্তু মিষ্টিগুলো শিরায় দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে। আমি খুব একটা পাতলা শিরায় মিষ্টিগুলো তৈরি করি না, শুধু আপনাদের জন্য আমি পাতলা শিরায় তৈরি করে দেখাচ্ছি। এর থেকে বেশি শিরাটা পাতলা করতে যাবেন না, কারণ শিরা পাতলা হওয়ার জন্য কিন্তু মিষ্টি ভেঙে যায়। চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে। এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি জল ফুটতে দিয়েছি কারণ গরম জলটা আমার লাগবে। চিনি গলে শিরাটা ফুটে উঠেছে। এবার মিষ্টির বলগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। মিষ্টির বলগুলো যখন শিরার মধ্যে ছাড়বেন এরকম হাতে আবার একটু গোল করে নেবেন, এতে মিষ্টির গুলো অনেক গোল গোল হবে। মিষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে, লো হিটে কোনো মতেই কিন্তু কুক করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে। রসগোল্লাগুলো যে পাত্রে বানাবেন সেই পাত্রটা কিন্তু বড় হওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ময়দা, এটা হাফ চা চামচ। আর এই ময়দাগুলো অবশ্যই দেবেন, কারণ এই ময়দা দেওয়ার সাথে সাথেই কিন্তু শিরার মধ্যে ফেনা উঠে মিষ্টিগুলো ডুবে যাবে। আর মিষ্টিগুলো ডুবে গেলেই মিষ্টিগুলো দুই পাশ থেকে কুক হবে, এতে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। আর আমার এই শিরাটা কিন্তু একটু পাতলা আছে, এই জন্য ফেনাটা উঠতে একটু দেরি হচ্ছে। মিষ্টি বানানোর সময় আমার কি কি সুবিধা অসুবিধা হয় সেটা কিন্তু আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করি, যাতে আপনারা খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করতে পারেন।
দেখুন আস্তে আস্তে কিন্তু ফেনা উঠছে। আপনারা একটা কথা মনে রাখবেন, মিষ্টির দোকানে কিন্তু অনেক মিষ্টি বানানো হয় আর বাড়িতে কিন্তু খুব কম মিষ্টি বানানো হয়। তাই মিষ্টির দোকানে কতটা মিষ্টি করতে সময় লেগেছে বাড়ির সাথে সেই সময়টা কিন্তু কখনোই মেলাবেন না, কারণ বাড়িতে কিন্তু কম সময়ই লাগবে। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে গেছে, কতটা পারফেক্ট হয়েছে। মিষ্টি বানানো খুব সহজ কাজও নয়, আবার কিন্তু খুব কঠিন কাজও নয়। একবার যদি মিষ্টি বানানোর হাত চলে আসে তখন দেখবেন আপনি সব ধরনের মিষ্টি খুব সহজেই বানাতে পারছেন। আর এই মিষ্টিটা কিন্তু আমি 10 মিনিট কুক করেছি। 10 মিনিট কুক করার পর আমি দিয়ে দিচ্ছি নলেন গুড় হাফ কাপের একটু বেশি। হ্যাঁ, মিষ্টির দোকানে নলেন গুড়ের রসগোল্লা কিন্তু এভাবেই তৈরি করা হয়, পুরোটা কিন্তু গুড়ের মধ্যে রসগোল্লা তৈরি করা হয় না। যেহেতু স্পঞ্জি রসগোল্লা, এই মিষ্টিগুলো হতে আমার 15 মিনিট সময় লেগেছে, এর থেকে বেশি সময় লাগার কথা নয়। গুড়টা দেওয়ার পর শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে আর এখানে জলটাও কিন্তু ফুটে গেছে। কলকাতার রসগোল্লা যারা খেয়েছেন বা দেখেছেন, নলেন গুড়ের রসগোল্লা কিন্তু হালকা কালার হয়, একদম গুড়ের মতো কালার হয় না। আর মুখে দিলেই নলেন গুড়ের সেন্টে মন একদম হারিয়ে যায়। এই দেখুন, যেহেতু আমি ময়দা দিয়েছি আর শিরাটা ঘন হয়ে গেছে, এই জন্য কিন্তু ফেনা উঠে যাচ্ছে। আমার মিষ্টিটা হয়েছে এটা বুঝবেন কি করে, একটা মিষ্টি আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যদি ডুবে যায় তাহলে বুঝবেন মিষ্টিটা হয়ে গেছে। আর এই মুহূর্তে শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে। অন্যভাবে বোঝা যায় মিষ্টিগুলো হয়েছে কি না। মিষ্টিগুলো যখন হয়ে যাবে তখন মিষ্টিগুলো কিন্তু কড়ার তলাতে চলে যাবে বা মিষ্টিগুলো শিরার তলায় চলে যায়, মিষ্টিগুলো একটু ভারী হয়ে যায়। এবার মিষ্টিগুলো নামানোর আগে আমি শিরাটা কিন্তু একটু পাতলা করে নেব। মোটা শিরাতে রাখলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হবে, নরম তুলতুলে হবে না। যত পাতলা শিরায় রাখবেন মিষ্টিগুলো কিন্তু ততটাই নরম হবে। আর এই অবস্থায় মিষ্টিগুলো কিন্তু অনেক নরম। আমার মিষ্টি কিন্তু কুক হয়ে গেছে, শিরাটা আরও একটু পাতলা করতে হবে। এজন্য আমি গরম জল খাওয়াবো যতক্ষণ পর্যন্ত শিরা পাতলা না হচ্ছে। একটা সময় জল খাওয়াতে খাওয়াতে দেখবেন মিষ্টিগুলো একদম নিচে ডুবে গেছে, তখন বুঝবেন শিরাটা পাতলা হয়ে গেছে। যখন শিরাটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিগুলো নিচে চলে যাবে। দেখুন সব মিষ্টিগুলো কিন্তু নিচে চলে গেছে। একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সফট আর কতটা স্পঞ্জি। মিষ্টিটা এখন অনেক গরম, আমি হাত দিতে পারছি না। গরম অবস্থায় মিষ্টির মধ্যে কিন্তু তেমন শিরা ঢোকে না, মিষ্টিগুলো আস্তে আস্তে ঠান্ডা হবে আর শিরা খাবে। সম্পূর্ণ শিরা যখন খাওয়া হয়ে যাবে মিষ্টিগুলো উপরে ভেসে উঠবে। সারা রাত মিষ্টিগুলো আমি শিরার মধ্যেই রেখে দেবো। আর মিষ্টিগুলো দেখুন রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে আর শিরার উপরে উঠে গেছে। আমার মিষ্টিগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।